Hello, everybody. Thank you very much and welcome to the special session on IELTS special grammar lesson. In this class today, I'd like to discuss about the idea of impressing the IELTS examiner. অর্থাৎ আমরা আজকে আলোচনা করব যে IELTS এক্সামিনারকে কিভাবে ইমপ্রেস করে ভালো মার্কস কিভাবে পেতে হয়। অর্থাৎ আপনি IELTS রাইটিং এ এটা আসলে রাইটিং এর জন্য না, শুধু রাইটিং, স্পিকিং, রিডিং ওভারঅল সকল মডিউল বোঝার জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। ক্লাসটার নাম হচ্ছে স্কচটেপ এন্ড সুপার গ্লু মেথড অফ সেন্টেন্স কনস্ট্রাকশন। প্রথমেই বলে নিচ্ছি, আপনার আইএলটিএস পরীক্ষাতে ভালো মার্কস নির্ভর করে হচ্ছে যে আপনার ভালো লেখার উপরে, সেন্টেন্সের উপরে। আপনি যে ধরনের সেন্টেন্স লিখেন সেই সেন্টেন্সের কোয়ালিটির উপর ভিত্তি করে আপনাকে নাম্বার দেওয়া হবে রাইটিং এর ক্ষেত্রে। আর আপনি কথা বলার ক্ষেত্রে স্পিকিং টেন্সে আপনি যে ধরনের কথা বলবেন, আপনার কথার বাক্যের ধরনের উপরে ভিত্তি করবে আপনার মার্কসটা। আপনার বাক্যগুলো যদি সুন্দর হয়, কথাবার্তা যদি স্মার্টলি বলতে পারেন, আপনার কথাগুলো যদি সুচারুভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করেন, তাহলে আপনি ভালো মার্ক পাবেন। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে যে আসলে এক্সামিনার আসলে কি জিনিস চায়, এক্সামিনার আসলে আমাদের কাছ থেকে কি প্রত্যাশা করে। এই জিনিসটা যদি আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, তাহলে ক্লিয়ারলি আপনাদের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ক্লাস বোঝার আগে আমি ওইটা নিয়ে একটু কথা বলি। আপনারা সবাই দেখতে পারবেন একটা স্ক্রিন। আই এম গোইং টু শেয়ার দ্য স্ক্রিন, জাস্ট এ মিনিট। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আমরা স্ক্রিনটা শেয়ার করব। ওকে, আই হোপ দ্য স্ক্রিন ইজ কামিং আপ সুন। স্ক্রিনটা শেয়ার করছি এই কারণে, শুরুতে আমি বলে দিচ্ছি যে আমার কথা আমি সবসময় রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করি, যাতে সবার জন্য মনে রাখতে সুবিধা হয়। রেফারেন্সটা ইম্পর্টেন্ট। সো আপনারা এখানে সবাই যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমাকে একটু জানান দিতে পারেন, মেসেঞ্জারে লিখতে পারেন যে হ্যাঁ দেখতে পাচ্ছি স্ক্রিনটা। তো যারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তারা জাস্ট সবাই একটু আমাকে জানান। একজনের অডিও অন করতে পারেন যে হ্যাঁ যে দেখতে পাচ্ছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? ওকে, আমি একজনের কাছ থেকে মেসেজ পাইছি যে ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লেটিং মি নো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইএলটিএস এর যে 9 ব্যান্ড আছে, আপনারা সবাই কিন্তু কম বেশি জানেন যে আইএলটিএস দুই প্রকারের হয়, একটা হচ্ছে একাডেমিক আইএলটিএস আর একটা হচ্ছে জেনারেল ট্রেনিং আইএলটিএস। তো এখানে দেয়া আছে দেখেন, লিসেনিং এ 40টা কোয়েশ্চেন, রিডিং এ 40টা কোয়েশ্চেন, একাডেমিক রাইটিং এ দুইটা টাস্ক থাকে 60 মিনিটস এর। একটা এসে লিখতে হয় এবং একটা লেটার রাইটিং লিখতে হয় যারা জেনারেল ট্রেনিং তাদের জন্য। আর একাডেমিকের জন্য একটা স্পেশাল রিপোর্ট লিখতে হয় রাইটিং এর, লেটার রাইটিং এর পরিবর্তে। তো লেটার রাইটিং এর একটা ক্লাস আমি গতকালকে ইউটিউবে রিলিজ করেছি, আপনারা সবাই মনে হয় দেখতে পেরেছেন। যারা জেনারেল ট্রেনিং এর তারা ওটা দেখে নেবেন এবং যারা একাডেমিকের তারাও দেখে নেবেন, কারণ আপনার জীবনে বহু ইমেল লিখতে হবে। ইউনিভার্সিটিতে আসলে, কানাডাতে পড়াশোনা করলে বহুত চিঠি লিখতে হবে আপনাকে। চাকরি করার ক্ষেত্রে মানে চিঠি লিখতে হবে, ইউনিভার্সিটিতে সাবজেক্ট নেবেন কোনটা সেটার জন্য চিঠি লিখতে হবে। এজন্য সবার জন্যই প্রয়োজন হচ্ছে লেটার রাইটিংটা। ওই ক্লাসটা করে নেবেন। আচ্ছা, আর স্পিকিং এ হলো 11 থেকে 14 মিনিটের পরীক্ষা। এখন এই যে মার্ক, এই যে পরীক্ষাটা আমরা দিব, এই পরীক্ষার মার্কটা আসলে কিভাবে স্কোরটা আপনি পাবেন, হাউ ইজ আইএলটিএস স্কোর, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আইএলটিএস এর স্কোর কিভাবে আসে এটার জন্য আমাদের জানা দরকার। তো আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি যে টোটাল 9টা ব্যান্ড আছে আইএলটিএস পরীক্ষায়। কয়টা ব্যান্ড আছে? 9 ব্যান্ড। তো এখন অ্যাকচুয়ালি 9 ব্যান্ড পর্যন্ত লেভেল। আইএলটিএস যে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে আছে, যার ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে যে অনেক অনেক স্পেশাল, অনেক চমৎকার, যার যার হচ্ছে যে স্কিল। তো তার জন্য হচ্ছে 9 ব্যান্ড, তাকে বলা হয় এক্সপার্ট ইউজার। যারা হচ্ছে কানাডিয়ান তাদেরকে এই ব্যান্ড বলা যেতে পারে, বা ইউকে যারা বসবাস করে তাদেরকে বলা যেতে পারে। এখানে লেখা আছে হ্যাজ অপারেশনাল কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাকুরেট এন্ড ফ্লুয়েন্ট উইথ কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, আমরা 9-এ যাচ্ছি না, আমরা 7টাকে ব্যাখ্যা করব আর 4 ব্যান্ডকে ব্যাখ্যা করব। আমাকে একজনে আইএলটিএস এর স্কোর পাঠাইছে, সে একবার আইএলটিএস পরীক্ষা দিয়েছে, না জানি না আন্তাজি সে 4.5 পাইছে মাত্র আইএলটিএস পরীক্ষাতে, অনলি 4.50। বলার পরে সে বলতেছে যে আমি কনফিডেন্ট আমি 7 পাবো আপনার কাছে পড়লে, সে আমাকে বলতেছে। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি 20 তারিখে জয়েন করেন। এখনো জয়েন করে নাই, তার ফাইনাল পরীক্ষা চলতেছে, কয়েকদিনের মধ্যে জয়েন করবে। তো এখন সে যে 7 ব্যান্ড না পাইয়া যে 4 ব্যান্ড কেন পাইছে, এটার কারণটা আমি বলতেছি এখন আপনাদেরকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোন কারণে মানুষ 4 ব্যান্ড পায়।
4 বা 4.5 কেন মানুষ পায়? একটা ছেলে অনার্স করার পরে যদি পরীক্ষা দিয়ে যদি সে 4.5 ব্যান্ড পায় বা 5 পায় আইএলটিএস পরীক্ষাতে, সেটা কেন পাইলো? সেটার কারণটা আমি আসলে ব্যাখ্যা করার জন্য এই কথাটা বলতেছি। তো সেটার কারণ হচ্ছে এই কারণ, দেখেন এখানে 4 ব্যান্ডের মধ্যে লেখা আছে বেসিক কম্পিটেন্স ইজ লিমিটেড টু ফ্যামিলিয়ার সিচুয়েশন, হ্যাজ ফ্রিকুয়েন্ট প্রবলেমস ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এক্সপ্রেশন। অর্থাৎ যাদের আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে, যাদের এক্সপ্রেশনের সমস্যা আছে তাদের, এবং পরিষ্কার করে লেখা আছে এখানে দেখেন যে হ্যাজ কি বলছে এখানে, এই যে ইজ নট এবল টু ইউজ কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, ইজ নট এবল টু ইউজ কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে না। কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করতে না পারলে সে কখনো ভালো মার্ক পাবে না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য আমাদের তাহলে কৌশলগুলো কি কি, এগুলো আয়ত্ত করতে হবে। আচ্ছা, একটু দেখেন 6 ব্যান্ডে কি বলে, 5 ব্যান্ডে কি বলে দেখেন। 5 ব্যান্ডে বলে দে শুড বি এবল টু হ্যান্ডেল বেসিক কমিউনিকেশন ইন ওন ফিল্ড। কমপ্লেক্স নিয়ে কোনো কথা বলে নাই। 5 নাম্বার। 6 নাম্বার দেখেন কি বলে, কম্পিটেন্ট ইউজার। 6 নাম্বার যারা 6 ব্যান্ড যারা পায় কানাডাতে আসার জন্য, তাদের জন্য মানে যারা 6 ব্যান্ড পায় তারা মোটামুটি কানাডায় আসতে পারবে। যারা আন্ডার গ্রাজুয়েট তাদের জন্য, যারা ইন্টারমিডিয়েট পাস করা তাদের জন্য হচ্ছে যে 6 ব্যান্ড দিয়েই সে কানাডাতে আসতে পারবে, তার সেটার ব্যবস্থা করা সম্ভব এবং ইজি, এবং অনেকে আসতে পারে 6 ব্যান্ড পেলেই। কিন্তু 6.5 ইজ এ স্ট্যান্ডার্ড রেজাল্ট। তো এখানে দেখেন কম্পিটেন্ট ইউজার, আমরা এটা পড়ে দেখি, হ্যাজ জেনারেলি ইফেক্টিভ কমিউনিকেশন। আগে বুঝতে হবে যে আমি 7 ব্যান্ড পাইতে চাই, 7 ব্যান্ড কি জিনিস এটা তো বুঝতে হবে, ব্যাখ্যা দিতে হবে। এইজন্য আমি অল্প কথায় ব্যাখ্যা দিচ্ছি যে হ্যাজ জেনারেলি ইফেক্টিভ কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ ডেসপাইট সাম। ডেসপাইট মানে হলো সত্ত্বেও, ডেসপাইট সাম ইনএকুরেসিস, কিছু ভুল থাকা সত্ত্বেও ইফেক্টিভ কমান্ড তার ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, এটাই বোঝাচ্ছে। এরপরে বলছে ইনএপ্রোপ্রিয়েসিভ কিছু আছে, মিসআন্ডারস্ট্যান্ডিংসও কিছু আছে, হইতে পারে, তারপরও 6 পাবে। ক্যান ইউজ এন্ড আন্ডারস্ট্যান্ড ফেয়ারলি কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ। ফেয়ারলি মানে হচ্ছে কি মোটামুটি যারা কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ বোঝে, পার্টিকুলারলি ইন ফ্যামিলিয়ার সিচুয়েশন মানে পরিচিত যে সিচুয়েশন গুলো আছে সেই সব সিচুয়েশনে মোটামুটি কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে। তার মানে আমরা বুঝলাম যে 4 ব্যান্ডের মধ্যে লেখা আছে যে ইজ নট এবল টু ইউজ কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, একটাতে হচ্ছে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে না, আর একটা হচ্ছে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ মোটামুটি ইউজ করতে পারবে। তাহলে যেটা মোটামুটি ইউজ করতে পারবে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে 6, আর যেটা একদম কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে না সেটা হচ্ছে 4 ব্যান্ড। 5 ব্যান্ডও হচ্ছে যেটা পারে না। কিন্তু 7 ব্যান্ডে দেখেন কি বলছে, সবই ঠিক, সবই একই, সব লাইন দেখেন একই আছে, শুধু পার্থক্য কোন জায়গায় দেখেন, জেনারেলি হ্যান্ডেল কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ওয়েল। শুধু এই ওয়েলের জায়গায় এখানে দেখেন ফেয়ারলি কথাটা লেখা আছে। 6 ব্যান্ডের মধ্যে লেখা ফেয়ারলি মানে মোটামুটি, আর 7 ব্যান্ডের মধ্যে লেখা ওয়েল মানে ভালো পারে, কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ভালো পারে। ঠিক 8 ব্যান্ডে দেখেন কি লিখছে, 8 ব্যান্ডে লিখছে যে হ্যান্ডেল কমপ্লেক্স ডিটেইলড আর্গুমেন্টেশন ওয়েল, মানে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজটাকে আবার ডিটেইলড আর্গুমেন্টেশন সহ বলতে পারে। তার মানে আমরা এই ক্লাসের এই যে এইটুকু হচ্ছে, এটা হলো ক্যামব্রিজ বইয়ের কথা, এটা কিন্তু আইএলস যারা নিয়ন্ত্রণ করে, যারা আইএলস পরীক্ষা নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু তাদের কথা, এটা কিন্তু আমার ব্যক্তিগত মন গড়া কোনো কথা না। তো যার কারণে আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম, এটা হলো রেফারেন্স দিলাম, যে এটা হলো ক্যামব্রিজের 13 নাম্বার বইয়ের এই পেজের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, পেজ নাম্বার 6 এ দেওয়া আছে, হ্যাঁ, যে হাউ আইএলস ইজ স্কোরড। তাহলে আমরা যেটা বুঝলাম যে উই নিড টু লার্ন কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ। তো এই কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আসল। এই কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ আপনি কিভাবে রপ্ত করতে পারেন আপনার মধ্যে, কিভাবে এই কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজটা ভিতরে ইজিলি কিভাবে কাজ করে, সেটার উদ্দেশ্যেই আজকের এই ক্লাসটা নেওয়া, যেন আপনি আইএলস পরীক্ষার প্রশ্ন দেখলেই যেন আপনি কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ চিন্তা করে আপনি যেন রাইটিংটা যেন কমপ্লেক্স করতে পারেন, আর স্পিকিংটাও যেন কমপ্লেক্স করতে পারেন। ওই যে ডিটেইলড আর্গুমেন্টেশনের একটা কথা বলছে। সো আইএলস পরীক্ষাতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি আপনাদের দুইটা ক্লাস পড়াইছিলাম, যে ফ্লুয়েন্সির উপরে ক্লাস পড়াইছিলাম, ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্সের উপরে আমি ক্লাস দিয়েছিলাম, ভিডিও ক্লাস। এই দুইটা ক্লাস আপনারা যদি করে থাকেন তাহলে সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি যে কিভাবে ফ্লুয়েন্ট কিভাবে হতে হয়। সেখানে আমি বলেছিলাম অলওয়েজ কথাবার্তার মধ্যে 2 স্টেপ মেথড ফলো করতে হবে। 2 স্টেপ মেথড যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের এই নাম্বারটা ভালো আসবে। 2 স্টেপ মেথডটা কি,
এটা যদি আমি একটু শেয়ার করি, টু স্টেপ মেথড। আপনারা সবাই মানে জানেন কিনা আমি জানি না, টু স্টেপ মেথডের ক্লাসটা আমি আপনাদের ফ্লুয়েন্সির উপরে ক্লাস আমি দিয়েছিলাম। তো আপনারা যদি কেউ সেই ক্লাসটা করে থাকেন তাহলে তো ইজিলি বুঝতে পারার কথা। তো তারপরেও আমি যেটা করব, আপনারা যদি না বুঝে থাকেন সেজন্য আমি ওই ক্লাসটা প্রয়োজনে আবার একটু আমি জাস্ট হালকাভাবে একটু দেখাবো যে হ্যাঁ, এই যে এটা হচ্ছে যে কোহেরেন্স এন্ড কোহেশনের, এটা হচ্ছে যে টু স্টেপ মেথড। টু স্টেপ মেথডের অ্যান্সার এটা হচ্ছে, আপনারা সবাই একটা স্ক্রিন আশা করি দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনটা হলো প্রেজেন্টেশন অন IELTS স্পিকিং ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। as you can see here the slide, আপনারা জানেন যে ফ্লুয়েন্সি বলতে শুধু ফাস্ট স্পিকিং কে বোঝায় না। আইএলটিএস পরীক্ষাতে যত দ্রুত কথা বলবেন, একেবারে খুব দ্রুত কথা বলছেন, মাই হোম টাউন ইজ ঢাকা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ এন্ড ইটস ভেরি লাউডেস্ট সিটি, এভাবে কথা বলে কিন্তু মার্ক আসবে না। ফ্লুয়েন্সি ইজ দ্য good communication between the examiner and the IELTS examinee, এটা বুঝতে হবে আপনাদেরকে। গুড কমিউনিকেশনটা এনশিওর করতে হবে, কথাবার্তা যেন ক্লিয়ার থাকে, সেটাকে বলা হয় ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। আর ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স হলো 25% মার্ক। তো ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স মানে হলো ডিসকোর্স মার্কার, অর্থাৎ আপনি যখন কথা বলবেন তখন যেন আপনার কথাগুলোর মধ্যে যেন ওই যে ওয়েল যেন থাকে, তারপরে যে অনেস্টলি স্পিকিং, ফ্র্যাঙ্কলি স্পিকিং, হ্যাঁ, টু বি অনেস্ট, অ্যাবসলিউটলি। আপনাকে আমি জিজ্ঞাসা করলাম ডু ইউ লাভ সং, ডু ইউ লাভ মিউজিক, আপনি যদি বলেন যে ইয়েস আই লাইক, তাহলে কিন্তু ভালো মার্ক আসবে না। আপনাকে বলতে হবে অ্যাবসলিউটলি ইয়েস। আপনাকে বলতে হবে অফ কোর্স আই রিয়েলি এনজয় ডিফারেন্ট টাইপস অফ songs very much because some songs is a because বলতে হবে, বাড়াইতে হবে। এটাকে বলা হয় আর্গুমেন্টেশন। আপনি যে কোনো একটা ইনফরমেশন দিলে, এই যেমন আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আচ্ছা, এখানে আমি বলে দিলাম যে টু স্টেপ মেথডটা তাহলে হলো কি, যে প্রত্যেকটা কথারই আপনার উত্তর দিতে হবে 2 লাইনে, মানে 2টা বাক্য বলতে হবে। ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি কানাডা আসতে চান, তখন আপনি যদি এক কথায় বলেন যে ইয়েস আই ওয়ান্ট টু কাম ইন কানাডা, এটাকে বলা হয় ওয়ান স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে কারে বলে, যে ইয়েস আই ওয়ান্ট টু কাম ইন কানাডা বিকজ কানাডা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড বলবেন যে মোস্ট কি বলে যে ফেভারিট কান্ট্রিজ অফ all the people in the world and Canada is very good place for living, অথবা Canada is a peaceful country and it's a welfare state. I'd like to visit Canada because I have children, I have my family, I want to make them happy, something এরকম কিছু একটা বলতে হবে। যদি এইটুকু না বলেন তাহলে আপনার যে সেকেন্ড, এটাকে বলা হয় টু স্টেপ মেথড, তাহলে এটা প্রকাশ পাইলো না। কথা বাড়ায় বলতে হবে, বাড়ায় বললে এক্সামিনার আপনাকে মার্ক দেওয়ার জায়গাটা পায়। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করি আর ইউ স্টুডেন্ট, আপনি এক কথায় যদি বলেন ইয়েস আই এম এ স্টুডেন্ট, নাম্বার আসবে না। আপনাকে বলতে হবে ইয়েস আই এম এ পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এন্ড আই হ্যাভ বিন পারসুইং মাস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এন্ড Johnson Shoyama Graduate School of Public Policy at University of Saskatchewan and University of Regina jointly, and I love my subject very much because it's demanding in the job market. এই যে আমি যে বললাম, এইটুকু হচ্ছে আসল কথা। আপনাকে স্টুডেন্ট জিজ্ঞাসা করলেও আপনাকে বলতে হবে পুরাটা। যদি আপনাকে জিজ্ঞেস করি আর ইউ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক, আপনি মনে করেন ব্যাংকে জব করেন, তাহলে আপনি কিভাবে বলবেন, স্মার্টলি বলতে হবে যে ওয়েল আম অ্যান এমপ্লয়ি, অথবা বলবেন আই এম এ সার্ভিস হোল্ডার, অথবা ওয়েল I am working at a financial institutions and I am working as a financial advisor. ব্যাংকার বলার দরকার নাই, ব্যাংকারের মধ্যে নাম্বার নাই, ফাইনান্সিয়াল অ্যাডভাইজার বলবেন। একজন ব্যাংকারকে কানাডিয়ান ভাষায় বলা হয় ফাইনান্সিয়াল অ্যাডভাইজার অথবা ব্যাংকিং অ্যাডভাইজার। আপনি যদি বলেন আমি ব্যাংকার, এটার মধ্যে কোনো ভালো কোনো ভোকাবুলারি আসলো না। মানে কানাডায় আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, আমার কাছে অনেক অ্যাপয়েন্টমেন্ট আছে ব্যাংকে, তো সব ব্যাংকারদের পদবি হচ্ছে ফাইনান্সিয়াল অ্যাডভাইজার, কারণ তারা আপনার ফাইন্যান্স নিয়ে কাজ করে। এজন্য আপনি বলবেন কি আমি ফাইনান্সিয়াল অ্যাডভাইজার and I have been working under a private commercial bank and it's Citibank Limited in Bangladesh and I have been working here for 5 years and it's a very demanding job, for example. এইটাই বলতে হবে আর কি, আপনাকে সুন্দর করে 2 লাইনে বলতে হবে কথা। আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি ডু ইউ লাভ টু ট্রাভেল টু কক্সবাজার, আপনি বলেন ইয়েস আই লাভ টু ট্রাভেল টু কক্সবাজার, মার্ক ভালো আসবে না। এক্সামিনার বলবে আমি যে প্রশ্ন করছি আমার প্রশ্ন থেকে ওয়ার্ড গুলো কপি করে বলছে।
আপনাকে যেটা করতে হবে যে বলতে হবে যে yes of course I really love to visit Cox's Bazar because Cox's Bazar is a very vitalizing place, revitalizing place, very breathtaking place অথবা wonderful place to relax এরকম করে বাড়ায়া কথা বলতে হবে, ভোকাবুলারির ইনপুট দিতে হবে। তো যাই হোক, আমরা তাহলে যেটা বুঝলাম আজকের ক্লাসের শুরুর দিকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে, সেটা হচ্ছে যে আমাদের সবকিছুর মূলে যেটা হলো সেটা হলো কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। 7 ব্যান্ডের তাই বলতেছে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। তো এই কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য আজকের ক্লাস, তাহলে এই যে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। তো কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ মানে হলো সেন্টেন্সকে বড় করতে হবে। ওই যে যেমন কথা আমরা বড় করলাম, আই এম এ স্টুডেন্ট বলা যাবে না। একজন স্টুডেন্টকে জিজ্ঞাসা করছিলাম যে ইন্টারভিউ নিচ্ছিলাম আমি, তার ওই যে মক টেস্ট নিচ্ছিলাম, তাকে জিজ্ঞাসা করলাম যে হোয়াট আর ইউ ডুইং, আর ইউ এ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক? বলছে আই এম এ স্টুডেন্ট। আমি বলছি হোয়াট ডু ইউ স্টাডি? বলছে এনএসইউ। আমি বলছি হুইচ সাবজেক্ট ইউ আর স্টাডিং? বলছে বিবিএ। এখন যদি কেউ এইভাবে কথা বলে তাহলে সে জীবনেও মার্ক পাবে না, ভালো পারবে না। এটা স্মার্টনেস বলে না। স্মার্টনেস হচ্ছে এটা যে আই এম পারসুইং ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে বিবিএ এর পুরাটা বলতে হবে, তাহলে ভোকাবুলারিটা আসলো। তাহলে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন at North South University, which is a private university. আরো সুন্দর করে বলতে গেলে which is a top private university in Bangladesh, and bachelor and my subject is demanding in the job market, এরকম করে সুন্দর করে কথা বলতে হবে। আপনি এমবিএ করছেন, সুন্দর করে বলবেন মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পুরোটা বলতে হবে। যেমন আমি পড়ি মাস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, তাহলে আমাদের এই যে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য, সেন্টেন্সকে বড় করার জন্য, সেন্টেন্সকে টেনে টুনে লম্বা করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে কস্টেপ মাইরা, হচ্ছে স্যার যে কোনো কিছু যদি আপনি কস্টেপ দিয়ে জোড়াতালি দেন তাহলে এটাও কিন্তু বড় হবে। ধরেন ধরেন এই হচ্ছে যে, মনে করেন এই হচ্ছে যে আমার হেডফোন, হ্যাঁ, এখন এই হেডফোন যদি এখানে ছিঁড়ে যায় তাহলে আমি কস্টেপ দিয়ে কি করবো, এটাকে লম্বা করতে পারবো। কিন্তু কস্টেপ দিয়ে লাগানো যায়, আবার হচ্ছে সুপার গ্লু দিয়ে আঠা লাগানো যায়। সেন্টেন্সকে বড় করার জন্য সুপার গ্লু এবং কস্টেপ দুইটা সিস্টেম আছে। আমরা এটা আলোচনা শুরু করলে বুঝতে পারবেন যে হোয়াট ইজ কস্টেপ এন্ড হোয়াট ইজ সুপার গ্লু। ওকে, লেট মি শেয়ার দ্য স্ক্রিন, দ্য ফাইনাল স্ক্রিন which I am going to discuss today. কস্টেপ এন্ড সুপার গ্লু মেথড, এটা হচ্ছে যে ফাইনাল স্ক্রিন, আর কোনো অন্য স্ক্রিনে যাব না হয়তোবা। এই স্ক্রিনটা হচ্ছে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কস্টেপ এন্ড সুপার গ্লু মেথড অফ সেন্টেন্স কনস্ট্রাকশন, সেন্টেন্সকে বড় করার জন্য অর্থাৎ 7 ব্যান্ড সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের মোটামুটি দুইটা পদ্ধতি আছে, কস্টেপ এন্ড সুপার গ্লু। আচ্ছা, তার আগে একটু বলে নিচ্ছি যে 7 পাওয়ার জন্য মূলত তিনটা বিষয় ইম্পর্টেন্ট। নাম্বার 1, কস্টেপ হচ্ছে 7 ব্যান্ড পাওয়ার জন্য ইম্পর্টেন্ট। রিলেটিভ প্রোনাউন 7 ব্যান্ড পাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং ফিউচার সেন্স, কিছু ফিউচার সেন্স আছে যেটার মাধ্যমে আমরা সেন্টেন্সকে 7 করতে পারবো। তাহলে আমাদের আজকের আলোচনার যে টপিক সেটা হচ্ছে কস্টেপ, রিলেটিভ প্রোনাউন, ফিউচার সেন্স। আমরা কতদূর পারবো, আমরা যতটুকু জানি যে আমরা ক্লাসের মাঝখানে একটা ব্রেক আজকে দিব। তো আমরা শুরুতে কস্টেপটা বোঝার চেষ্টা করব। তো কস্টেপ বোঝার আগে আমরা একটু ফাউন্ডেশনটা বুঝে নিই আপনাদের। ফাউন্ডেশনটা হলো এরকম যে আপনি যদি 7 তলায় উঠতে চান তাহলে আগে মানে 5ম তলা 6ষ্ঠ তলা আগে কমপ্লিট করে তারপরে 6ষ্ঠ 7ম তলায় উঠতে হবে। এইজন্য আইএলস 5 ব্যান্ড আর 6 ব্যান্ডটা কি এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করলে 7 ব্যান্ড আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো যাই হোক, আপনারা সবাই জানেন যে আইএলস এর গ্রামারে 3টা সেন্টেন্সের প্রকারভেদ আমরা শুনেছিলাম, যে একটা হচ্ছে যে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স, অর্থাৎ সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। আমাদের আজকের আলোচনা হলো জটিল বাক্য মানে কমপ্লেক্স। কঠিন ভাবে যাব না, খুবই ইজিলি পড়বো আমরা, খুব ইজিলি সারা জীবন মনে থাকবে। খালি জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন। তাহলে দেখেন, মনে রাখবেন, আজকে থেকে মনে রাখবেন যে সিম্পল মানে হলো সাদামাটা মানে 5 থেকে 5.5। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যে 6 ব্যান্ড, আলু ভর্তা ডালের মতো কাজ করে। এটা আলু ভর্তা ডাল দেওয়া যদি কাউকে খাইতে দেওয়া হয়, শুধুমাত্র আলু ভর্তা ডাল আর একটা ডিম ভাজি করে দেয় যদি, এটারে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি কেউ যদি সিম্পল খাবার দেয় তাহলে একটা ডিম ভাইজাই খাই ফেলাই দেয় শুধুমাত্র। কিপটা মানুষ রান্না বান্না করতে পছন্দ করে না বা ভেজালে যেতে চায় না, সে কি করবে, শুধু একটা ডিম পেঁয়াজ দিয়ে কোন রকমে লবণ টবণ মরিচ টরিচ দিয়া কোন রকমে খেয়ে ফেলে, এটাকে বলা হয় 5.5 ব্যান্ড। এটা আলু ভর্তার মতো বলা যেতে পারে। কমপ্লেক্স মানে হলো সাজানো গোছানো, এক্সট্রা ইনফরমেশন, মানে একটু সালাদ টালাদ দিবেন, ঠিক আছে, খাবারটা একটু সুন্দর হবে, আলু ভর্তার সাথে একটু মাছ মাংস থাকবে, সালাদ থাকবে, ডাল থাকবে, সব একসাথে দিলে ওটা হলো 7 ব্যান্ড। এনিওয়ে, let me discuss about the 5.5 band examples and
এবং 6 প্লাস এক্সাম্পলস, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্স যদি কোনো বাক্যে যদি একটা মাত্র ইনফরমেশন থাকে সেটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। কোনো বাক্যের মধ্যে যদি একটি ইনফরমেশন থাকে তাহলে সেটা হলো সিম্পল সেন্টেন্স। যেমন আই এম এ টিচার, আই এম এ টিচার মানে হচ্ছে কি আমি একজন শিক্ষক। আচ্ছা, আই রাইট এ লেটার, আই ডাব্লিউ রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। আচ্ছা, এরপর আমি লিখছি আই লাভ কক্সবাজার, আই লাভ কক্সবাজার, COX COXSBAZAR, আই লাইক কক্সবাজার, অর্থাৎ আমি কক্সবাজার পছন্দ করি। এই যে আমি মোটামুটি যে আমি 3টা বাক্য লিখছি, এই 3টা বাক্য হলো ছোট ছোট বাক্য। যখন আমরা এরকম ছোট ছোট বাক্য আমরা বলবো, যেটা বাচ্চারা কথা বলে, বাচ্চারা ছোটবেলায় বাচ্চারা বলে না যে আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, এরকম করে ছোট ছোট বাচ্চারা আস্তে আস্তে কথা বলে, যেমন এটা হলো যে ছোট বাচ্চাদের মার্ক, এটা হলো সিম্পল সেন্টেন্স। যখন কোনো একটা বাক্য একটি মাত্র তথ্য প্রদান করে তখন সেটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আর সেই সিম্পল সেন্টেন্সটা হলো যে এই যে আই এম এ টিচার, মাত্র কয়টা ইনফরমেশন, এখানে একটা ইনফরমেশন। আই রাইট এ লেটার, এর আরেকটা ইনফরমেশন, আরেকটা নতুন বাক্য। যখন এরকম ছোট ছোট বাক্য আমরা তৈরি করব তখন সেখানে আসবে 5.5 ব্যান্ড, কখনোই 6 ব্যান্ড আসবে না, 5 থেকে 5.5 ব্যান্ডের বেশি আসবে না। এটা হলো সিম্পল সেন্টেন্স। আইএলটিএস পরীক্ষাতে এটা হলো স্ট্রিক্টলি প্রহিবিটেড, এরকম সেন্টেন্স লেখা ভালো না, কারণ এটাকে বলা হয় 4 ব্যান্ড। ওই যে আমরা বললাম না যে ইজ নট এবল টু ইউজ কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, মানে অলওয়েজ সিম্পলের মধ্যে যারা থাকে এরা হলো 5.5 ব্যান্ড। আমরা একটা জিনিস খেয়াল করছি যে যখন আমাদের কোন স্টুডেন্টদেরকে, যারা আইএলটিএস এর বাইরের স্টুডেন্ট যারা, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে যে টেল মি অ্যাবাউট ইউর ডেইলি রুটিন, তখন তারা যখন কথা বলে না, তখন তারা অনেক সময় বলে এইভাবে যে ওয়েল আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এট 7 AM, then I wash my hands, then wash my mouth, I freshen up, after that I take my breakfast, full stop, after that I go outside, after that something, এরকম করে আস্তে 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 কথা বলে। এটা না, আসলে বলতে হবে এইভাবে যে আমি সকালে ঘুম থেকে উঠেই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি হাত মুখ ধুয়ে ফেলি, বুঝতে পারছেন? কথাটা হলে এইভাবে বলতে হবে, একসাথে বলা যাবে না যে আমি সকালে ঘুম থেকে উঠি 7টার দিকে, তারপরে হাত মুখ ধুই, তারপরে এটা করি, তারপর এটা করি। আলাদা আলাদা ভেঙে ভেঙে বলা যাবে না। সেন্টেন্সে 7 ব্যান্ড আনতে গেলে বলতে হবে কি, সকালে ঘুম থেকে চোখ মেলে তাকে আমি ঘুম ভেঙি, ঘুম ভাঙার সাথে সাথে আমি হাত ধুয়ে খাইতে বসি, হাত ধুয়ে খাওয়ার পর সাথে সাথে আমি বাইরে বের হয়ে একটু আড্ডা মেরে আসি, আড্ডা মারার শেষেই আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। তার মানে হলো যে আপনার সেন্টেন্স গুলো দুইটার সাথে একসাথে জয়েন করা থাকবে, এটাকে বলা হবে 7 ব্যান্ড। যেমন আমরা এখানে উদাহরণ দিব, উদাহরণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখি আমরা 5 ব্যান্ড আর 7 ব্যান্ডের মধ্যে পার্থক্যগুলো কি কি একটু দেখেন এখানে। তাহলে 5 ব্যান্ড হচ্ছে যারা ভেঙে ভেঙে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, যে আই এম এ টিচার, আই রাইট এ লেটার, আই লিভ ইন কক্সবাজার, সামথিং এরকম যদি কেউ লেখে তাহলে ভালো মার্ক আসবে না। আপনাদের করতে হবে কি, জয়েন্ট করতে হবে বাক্যদেরকে, বাক্যকে জয়েন করতে হবে, দুইটা বাক্যকে একসঙ্গে জয়েন করতে হবে, ব্রিজ বানাইতে হবে। এটাকে বলা হয় দুইটা বাক্যকে একসাথে জয়েন করে বাক্যকে লম্বা করতে হবে, কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স করার জন্য বা বাক্যকে বড় করার জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে যে স্কচ টেপ মেথড আর হলো সুপার গ্লু মেথড। দুইটা বাক্যকে জয়েন করার জন্য এই 6টা জিনিস দিয়ে জয়েন করতে হয়, 7টা জিনিস দিয়ে। একটা হলো ফর, আরেকটা হচ্ছে এন্ড, আরেকটা হচ্ছে নর, আরেকটা হচ্ছে বাট, অর, ইয়েট, এন্ড, সো। এই 7টা, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু আপনাদের মনে রাখার কোনো দরকার নাই কোঅর্ডিনেটিং কনজাংশন না সাবঅর্ডিনেটিং না কি, এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নাই। জাস্ট মনে রাখবেন এটা হলো সুপার গ্লুর মতো, সুপার গ্লুর মতো। হ্যাঁ, দুইটা বাক্যের মাঝখানে সবসময় বসে, কখনোই অন্য জায়গায় বসবে না, সবসময় মাঝখানে বসবে। দেখেন বাক্যগুলো দেখেন, যেমন আই রাইট এ লেটার, আই এম এ টিচার, বাক্য কিন্তু এইভাবে লিখলে কিন্তু হবে না, এটা লিখলে কিন্তু ভুল হবে। উপরে দেখেন লেখছে আই এম এ টিচার এন্ড আই রাইট এ লেটার এন্ড আই লাভ কক্সবাজার। যখন এভাবে এন্ড দিয়ে যখন আমরা যোগ করব কোনো বাক্যকে, তখন এইভাবে মাঝখানে কমা দিতে হবে যদি সাবজেক্ট থাকে। তাহলে এই যে আমরা কমা দিলাম, এই যে আমরা এন্ড দিয়ে বাক্যটাকে যোগ করলাম, দুইটা বাক্যকে যখন আমরা জয়েন করে এরকম একটা বাক্যে পরিণত করব, তখন সেই বাক্যটা আপনার অটোমেটিক্যালি 6 ব্যান্ড হয়ে যাবে, 6.5 ব্যান্ড হয়ে যাবে। এটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। এটা কিন্তু স্কচ স্টেপ না, এটা কিন্তু 7 ব্যান্ড না, এটা 6 ব্যান্ড। এন্ড দিয়ে যদি কোনো বাক্য আমরা যোগ করি তাহলে সেটা 6 ব্যান্ড হবে, 7 ব্যান্ড হবে না। 7 ব্যান্ডের ক্লাসে আমরা যাচ্ছি আস্তে ধীরে, একটু দেখেন। তাহলে এই যে এন্ড দিয়ে আমরা বাক্যকে জয়েন করলাম, দুইটা বাক্যকে আমরা এক করলাম, অর্থাৎ আগে ছিল আই এম এ টিচার, আই রাইট এ লেটার, আই লাভ কক্সবাজার। এই 3টা বাক্যকে আমরা কি করলাম, এন্ড দিয়া কি করলাম, আমরা জোড়াতালি দিয়া বাক্যটাকে আমরা লম্বা করলাম। তখন ইনফরমেশন গুলো সবগুলোই কি হলো, একটা বাক্যের ভিতরে ঢুকে গেল। তখন একটা বাক্য 3টা ইনফরমেশন দিচ্ছে।
প্রথমে কি ছিল, 3টা বাক্য 3টা ইনফরমেশন দিচ্ছিল। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি 3 বেলা আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার থেকে আপনি এক বেলা ভালো মন্দ খাইছেন, আলু ভর্তা, ডাল টাল সবকিছু দিয়ে স্পেশাল ভাবে খাইছেন, এরকম আর কি। ঠিক আছে, এখন এই হলো সেন্টেন্সটা হলো কোয়ালিটি একটু বাড়লো, 6 ব্যান্ড চলে আসলো। এখন এই কোয়ালিটি বাড়ানোর জন্য শুধুমাত্র এন্ড দিয়ে এই যে যোগ করা যায় তা কিন্তু না, আরো 6টা আছে। সেই 6টা গুলো হলো এইগুলা। এই যে ফর, ফর মানে হলো জন্য, এন্ড মানে হলো এবং, নর মানে হচ্ছে নেগেটিভ অপশন মানে নতুবা, বাট মানে হচ্ছে কন্ট্রাস্ট, বাট মানে কি কন্ট্রাস্ট মানে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ পায়, অপশন হলো অথবা, ইয়েট হচ্ছে সারপ্রাইজ বা কন্ট্রাস্ট। আচ্ছা, আর সো মানে কি তাই, সুতরাং, এরকম বোঝায়। এখন আমরা বাক্য তৈরি করে দেখাচ্ছি। এটাকে সংক্ষেপে মনে রাখার জন্য মনে রাখবেন ফ্যান বয়েস, ফ্যান বয়েস, এফ ফর ফন, এফ এতে ফর, এই যে এখানে দেখেন সূত্র মনে রাখবেন, এফ দিয়ে বোঝায় ফর, আর এ দিয়ে বোঝাচ্ছি এন্ড, এন দিয়ে বোঝাচ্ছি নর। তার মানে আমরা এই 3টা ওয়ার্ড মনে রাখার জন্য, ছোট ছোট ওয়ার্ড এফ, ফর, এন্ড, নর, এই 3টা মনে রাখার জন্য আমরা মনে রাখবো ফ্যান মানে মাথার উপর যে ঘুরে, ফ্যান পাখা। আর বি ও ওয়াই এস এটা হলো বয়েস, বালকেরা। তাহলে ফ্যান বয়েস আমরা মনে রাখবো কি ফ্যান বয়েস। এখন ফ্যান বয়েস যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা হবে 7 ব্যান্ড। দেখেন ডেইলি রুটিন নিয়ে যদি কথা বলতে দেই কাউকে, অনেকে এইভাবে বলবে যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এট 7 AM, দেন আই ফ্রেশ আপ মাইসেলফ, আফটার দ্যাট আই টেক মাই ব্রেকফাস্ট। দেখেন এই বাক্যগুলোতে কিন্তু প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু মাত্র একটা করে ইনফরমেশন। খেয়াল করে দেখেন, মাত্র একটা করে ইনফরমেশন। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এট 7 AM, ফুল স্টপ। দেন আই ফ্রেশন আপ মাইসেলফ, ফুল স্টপ। আফটার দ্যাট আই টেক মাই ব্রেকফাস্ট, ফুল স্টপ। আই এক্সারসাইজ এভরি ডে, ফুল স্টপ। এভাবে যদি কেউ কথা বলে তাহলে তার দ্বারা আইএলস এ কখনো জয় করা সম্ভব হবে না, ভালো করা সম্ভব না। আইএলস এ সে 6 পাবে না, 5 পাবে, 7 পাবে না, কখনোই না। আর যদি আপনি একটু কম্পিটেন্ট ইউজার হইতে চান, 7 পাইতে চান বা 6 পাইতে চান, তখন আপনাকে একটু এইভাবে লিখতে হবে যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এট 7 AM, দেন আই ফ্রেশন আপ মাইসেলফ এন্ড টেক মাই ব্রেকফাস্ট। আই এক্সারসাইজ এভরি ডে বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট ফর হেলথ। একটু বাড়ায় বলতে হবে। নেক্সট, আই গেট আপ আর্লি, গেট রেডি ফর দ্য অফিস এন্ড আই ড্রপ অফ মাই চিলড্রেন এট স্কুল। আমি অফিসে যাওয়ার জন্য রেডি হই এবং আমার বাচ্চাদেরকে আমি স্কুলে ড্রপ করে আসি। ঠিক আছে, এটা হলো যে এটার সময় শামীম ভাইয়ের জন্য বলছি আমি। তারপরে জতিয়াপুর জন্য বলছি যে বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করার ব্যাপারটা। তাহলে এটা হলো যে 6 ব্যান্ড। বুঝতে পারছেন পার্থক্য কি? বাক্যের মধ্যে ইনফরমেশন দুইটা থাকবে। এই যে আই গেট আপ আর্লি, আই গেট আপ, গেট রেডি ফর অফিস এন্ড আই ড্রপ অফ মাই চিলড্রেন এট স্কুল, দুইটা ইনফরমেশন। এটা জয়েন করতে হবে। এটাকেই বলা হয় কম্পিটেন্ট ইউজার, এটাকেই বলা হয় ফ্যান বয়েসের। আমরা এখানে কি ইউজ করছি দেখেন তো, ফ্যান বয়েসের ওই যে বললাম যে 6টা 7টা ওয়ার্ড ইউজ করতে হবে ফ্যান বয়েস। তাহলে ফ্যান বয়েসের এখানে কি পাইছি আমরা? এই যে ফর পাইছি, দেখেন ফর, আই গেট রেডি ফর দা অফিস। তারপরে এখানে এন্ড পাইছি। আর কি পাইছি আমরা এখানে? এখানে দেন আই ফ্রেশন আপ মাইসেলফ, এই যে এন্ড পাইছি, এন্ড। শুধু কি এইগুলোই? আরো কিন্তু আছে। দেখেন আরো কত উদাহরণ দিচ্ছি আপনি। আই উইল গো টু ইউনিভার্সিটি, আই উইল মিট মাই প্রফেসর। ফর এক্সাম্পল, আমি ইউনিভার্সিটিতে যাব এবং আমার প্রফেসরের সাথে আমি মিট করব, আমি বললাম। কিন্তু এই কথা যদি কেউ বলে তাহলে তার জন্য ভালো মার্ক আসবে না। তো ভালো মার্ক আনতে গেলে কি করতে হবে আমাদের? দুইটা বাক্যকে জয়েন্ট করতে হবে। বলতে হবে আই উইল গো টু ইউনিভার্সিটি এন্ড আই উইল মিট মাই প্রফেসর, তখন আসবে 6। দুইটা বাক্যকে একসঙ্গে ইনফরমেশন দিতে হবে। মানে হচ্ছে যে আপনার বুঝতে হবে যে আপনি মানে আপনি একটা বার্গার খাচ্ছেন, কিন্তু বার্গারের মধ্যে একটু সস দিতে হবে। সস না দিয়ে বার্গার খাওয়া যাবে না। শুধু বার্গার খাবেন এটা হবে না, বার্গার সাথে সস দিতে হবে, এটা সসের মতো কাজ করে। সস ছাড়া তো বার্গার খায় না অনেকেই। আপনি মনে করেন যে একটা স্পেশাল খাবার খাচ্ছেন, হ্যাঁ, আপনি যদি ওই খাবারের জন্য যদি আপনি একটু মজা করে যদি না খান, যেমন আমি বেশিরভাগ সময় খাবারের সময় আমি কি করে সালাদ খাই অলওয়েজ। এবং আমি আমি মানে কানাডাতে আমি অলওয়েজ আমার সবসময় বাসার মধ্যে 1-2 কেজি টমেটো থাকে। তারপরে হচ্ছে যে 1-2 কেজি টমেটো থাকে, শসা থাকে, এগুলো অলওয়েজ থাকে আমার বাসায়। আমি সবসময় খাওয়ার চেষ্টা করি। এটা খাইলে কি হবে জানেন? আপনার মানে আপনি মানে কি বলে মানে ফ্যাট হয়ে যায় মানুষজন। খাবার-দাবার মানে যদি নিয়ম মেনে না চলে তাহলে ফ্যাট হয়ে যায় মানুষজন। বাজারে গেলে 5 কালার মেইনটেইন করে সবজি কিনতে হয়। 5 কালার মেইনটেইন করে সবজি কিনতে হয়। আমার আব্বার অভ্যাসটা ভালো না। উনি মাঝে মধ্যে উনি বাজারে গেলে এক তরকারি 5 কেজি কিনে ফেলবে। কিন্তু মেইনটেইন করে না। তো আমি এখন বলে দেওয়ার কারণে এখন এটা মেইনটেইন করে। ঠিক আছে? আমি যেটা করি বাজারে গেলে, আমি হচ্ছে যে দেখা যাচ্ছে বেগুন কিনলাম 1 কেজি, তারপরে পটল কিনলাম 1 কেজি, আবার হলুদ কালারের দেখে আবার মনে করেন মিষ্টি কুমড়া কিনে একটা বড় দেখে মিষ্টি কুমড়া কিনলাম। আবার একটা সবুজ শাকসবজি সবজি কিনলাম, লাউ কিনলাম।
মানে এরকম আলাদা আলাদা ভাগ করে কিনি। ঢেঁড়স কিনলাম, গাজর কিনলাম আলাদা কালারের, এরকম টমেটো কিনলাম, এরকম আলাদাভাবে থাকে। আমি হাফ কেজি করে কিনি প্রয়োজনে আমি মানে অল্প অল্প কিনবো, বেশি কিনবো, সব মিলিয়ে জিলিয়ে কিনবো। তাতে আমার পুষ্টিগুণটা মানে নিয়ন্ত্রণে আসবে এবং সেটা সব খাবারে সব ধরনের ভিটামিন থাকে না, এটা বুঝতে হবে জিনিসটা। ঠিক আছে? আর শশা খাইলে স্বাস্থ্য ভালো থাকে। ঠিক আছে? শশা খাইলে আপনি ফ্রেশ থাকবেন না। আপনার কি বলে যে অতিরিক্ত হয় মানুষের, মোটা হয়ে যায়, ফ্যাট হয়ে যায়, মানে বিভিন্ন রকমের প্রবলেম থাকে। তো এইজন্য খাবারে এসব থাকলে ভালো আরকি। তো আপনার সেন্টেন্সের মধ্যেও যেন এরকম স্কচ টেপের মানে কি বলে এরকম এন্ড বাট দিয়ে আপনার বাক্যটা যেন একটু বড় করেন। ঠিক আছে? তাহলে ভালো মার্ক আসবে। তো এবার আমরা নেক্সট এক্সাম্পলে যাচ্ছি। দেখেন, আই উইল গো টু ইউনিভার্সিটি টু মিট মাই প্রফেসর। এটা 7 ব্যান্ড, কারণ 2 ইউজ করলে 7 পাওয়া যায়। 4 এর থেকে 2 এর দাম বেশি। এটা আমি পরে ব্যাখ্যা দিব। 7 ব্যান্ডের কথা না বলাই উচিত এখন, কারণ 7 ব্যান্ডের কথা একটু পরে বলি। আগে 6 টা একটু মাথায় আগে রপ্ত করেন। আই উইল গো টু ইউনিভার্সিটি এন্ড আই উইল মিট মাই প্রফেসর। যখন আপনি এন্ড দিয়া দুইটা বাক্যকে যখন একসঙ্গে জয়েন করবেন, তখন সেই বাক্যটা 6 থেকে 6.5 আসবে। আরো উদাহরণ যদি দেই এরকম, যেমন আমি উদাহরণ দিচ্ছি এরকম, দেখেন, শ্রুতি ইজ প্রিপেয়ারিং হারসেলফ ফর আইএলস, শি ওয়ান্টস টু গো অ্যাব্রড। সে কানাডায় বা সে বিদেশে যেতে চায়, সে আইএলস এর জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে এখানে দুইটা বাক্যকে দেখেন একসাথে জয়েন করি কিভাবে। আমি বললাম যে শ্রুতি ইজ প্রিপেয়ারিং ফর গোয়িং অ্যাব্রোড, প্রিপেয়ারিং আইএলস ফর গোয়িং অ্যাব্রোড, একসাথে বলে দিলাম। এই যে ফর দিয়ে কি করলাম, গোয়িং অ্যাব্রোড, সে বিদেশে যাওয়ার জন্য আইএলস করতেছে। ঠিক সেম উদাহরণ যদি আমরা আবার দেই অন্যভাবে, দেখেন, আই এম টায়ার্ড ফুল স্টপ আই উইল গো টু দ্য সুপার মার্কেট। আমি ক্লান্ত, আমি সুপার মার্কেটে যাব। এইভাবে না বলে, আলাদাভাবে বাক্য না বলে যদি আমরা এক বাক্য বলি এইভাবে যে আই এম টায়ার্ড বাট আই উইল গো টু সুপার মার্কেট, অর্থাৎ আমি ক্লান্ত ঠিক আছে, তারপরেও কিন্তু আমি সুপার মার্কেটে যাব। এটা হলো 6 ব্যান্ড। এই যে বাট দিছি আমরা, কারণ আমরা আবারও বলছি যে ফ্যান বয়েসটা হলো ইম্পর্টেন্ট। ফ্যান বয়েস মানে হচ্ছে কি যে 7 ব্যান্ড। ফ্যান বয়েস মানে হলো কি 7 ব্যান্ড। তো 7 ব্যান্ড, তো ফ্যান বয়েস যদি আমরা, সরি 6 ব্যান্ড, আমি ভুল বলছি, 6 ব্যান্ড। তো দেখেন, ফ্যান বয়েসের মধ্যে আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ডেভিড ইজ পোর বাট অনেস্ট। তো এখানে বলা আছে যে ডেভিড ইজ পোর বাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সে একজন, এই যে বাট দিয়ে আমরা কি করলাম, বাক্যটাকে আমরা বড় করলাম। আচ্ছা, এক বাক্য। তো এইরকম ইম্পর্টেন্ট। আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখেন, সো ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট, উই শুড এক্সারসাইজ ডেইলি। প্রতিদিন আমাদের এক্সারসাইজ করা উচিত। 5 ব্যান্ড। তো এখানে আমরা যদি একটু বাক্যটাকে বড় করি, একটা বাক্যে রূপান্তর করি, তাহলে কি করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট, কমা দিয়া বলবো সো উই শুড টেক এক্সারসাইজ, টেক রেগুলার এক্সারসাইজ, তখন 6 হয়ে যাবে। বাক্যটাকে আপনার বড় করতে হবে। এটা হলো বাক্যটাকে বড় করতে হবে। বাক্যটাকে যদি আপনি বড় করেন, তাহলে আপনি ভালো মার্ক পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি ভালো মার্ক পাবেন না। তাহলে দেখেন, আই এম সিক বাট এনার্জেটিক টুডে। এটাও কিন্তু 6 ব্যান্ডের, কারণ এখানে বাট আছে। ঠিক আছে, আই এম সিক বাট আই এম এনার্জেটিক, এটা হলো 6 ব্যান্ড। 6.5 ব্যান্ড। দেখেন, মিস্টার রহমান ইজ এ ব্রেভ ম্যান, হি ইজ অলসো আ মাইজার। সাহসী ব্যক্তি কিন্তু সে কৃপণ, ক্লোজ ফিস্টেড। চিকেন হার্টেড মানে হলো, এটা হলো যে রূপক অর্থ। চিকেন হার্টেড মানে হলো যে মানে গরিব মানুষ যারা, সরি গরিব না, মানে যাদের আত্মা ছোট, যারা হলো যে একটু ছোট মন মানসিকতা, দেখা গেছে যে প্রচুর টাকা পয়সা আছে কিন্তু বাজার থেকে বড় মাছ কিনে না। ঠিক আছে, এটা বলা হয় চিকেন হার্টেড। ক্লোজ ফিস্টেড, মাইজার, টাকা পয়সা দিয়ে কিচ্ছু হবে না, মারা গেলে, আজকে মারা গেলে কালকেই শেষ, সবকিছু, কিচ্ছু থাকবে না। আর টাকা পয়সা মানে যতই মানুষ কামাই করুক না কেন, ওই মারা গেলে সবাই 3.5 হাত কবরের নিচে যাবে। সিম্পলি বিষয়গুলো। তো মানুষের অহংকার থাকা উচিত না। সত্যি কথা, অনেকে বলে অহংকার, আমার এই আছে সেই আছে, এগুলো বলে মানুষজন। অ্যাকচুয়ালি এটা কোনো অহংকারের কিছু নাই। সবাই মারা যাবে, প্রত্যেককে একদিন মরে যেতে হবে। ঠিক আছে, তার মানে আমরা সবাই গরিব। আবার এক দৃষ্টিকোণ থেকে এটা বলা যেতে আমরা সবাই ধনী, কারণ আমাদের হাত পা আছে, আমাদের চোখ আছে, কান আছে, আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাদের কোনো ফিজিক্যাল কোনো সমস্যা নাই, আমাদের কোনো ধরনের প্রবলেম নাই। সো উই আর হ্যাপি। একটা গান আছে বলে, আই এম পোর বাট আই এম হ্যাপি। আচ্ছা, শুনেন, একটা গান আছে, এই গানটা আপনারা শুনতে পারেন। এটা হলো, গানের মূল কথাটা হচ্ছে এরকম যে, মানে when I have one hands in my pocket and one hands in my mouth, কি বলে, one hands is bumming a cigarette, তার মানে আমি অসুখী না। আবার আরেকজন বলে যে, when my one hands in my pocket and I can call a taxi, then I am a happy man. When I can call a taxi in my one hands and one hand in my pocket, then I am happy. আমাদের যদি এরকম হইতো যে আমাদের হাত নাই, হাত দিয়ে একটা ট্যাক্সি কল করতে পারি না, তার মানে আমরা হ্যাপি না। তার মানে দুঃখী মানুষ। যে যার হাত নাই পা নাই, সে অসুখী হইতে পারে, কিন্তু আমরা সবাই সুখী মানুষ।
আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে 7 ব্যান্ড তৈরি করার আগে 6 ব্যান্ডটা বুঝতে হবে আমাদের। তাহলে একটু দেখেন যে বাক্যটাকে আমরা কি করলাম, দুইটা বাক্যকে জোড়াতালি দিয়ে কি করলাম, এন দিয়ে বা বাট দিয়ে জোড়াতালি দিলাম আমরা। মিস্টার রহমান ইজ এ ব্রেভ ম্যান বাট মাইজার বাট চিকেন হার্টেড, মানে খুব কৃপণ, সে খুবই মানে সাহসী কিন্তু কৃপণ। তারপর আমি বললাম রিয়াজুল উইল টেক আইএলস একাডেমিক অর জেনারেল ট্রেনিং, এটাও 6 ব্যান্ড। এই যে অর দিছি, ফ্যান বয়েস এর মধ্যে অর আছে একটা। মুরসালিন উইল টেক আইএলস একাডেমিক অর হি উইল অ্যাটেন্ড অ্যান আইএলস জেনারেল ট্রেনিং। তারপর দেখেন আই স্টাডি রেগুলারলি, আমি নিয়মিত পড়াশোনা করি, ফুল স্টপ, এটা 5 ব্যান্ড। আই ডু ইট ফর মাই ফিউচার ক্যারিয়ার, আরেকটা 5 ব্যান্ড। 5 ব্যান্ডের বাক্য লেখা যাবে না, আইএলস পরীক্ষাতে লিখতে হবে এভাবে যে আই স্টাডি রেগুলারলি ফর মাই ফিউচার ক্যারিয়ার, এক লাইন, দুইটা ইনফরমেশন, এক লাইন, 6 ব্যান্ড। তো 6 ব্যান্ড তো আমরা সবাই বুঝলাম নাকি? আরো দেখেন, আরো আছে एग्जांपल, আই উইল অ্যাটেন্ড যোগা কোর্স, আবার এখানে লেখছে ফুল স্টপ দিয়ে বলছে আই উইল জয়েন এ ফিটনেস সেন্টার, ফিটনেস সেন্টারে জয়েন করব অথবা যোগা কোর্সে ভর্তি হব। এখানে বলছে আই উইল অ্যাটেন্ড আ যোগা কোর্স ও আই উইল জয়েন আ ফিটনেস সেন্টার। বাক্যটা 7 ব্যান্ড করলাম। বাক্যে আগে ছিল দুইটা বাক্য, এখন কি হয়েছে যে এই অংশটুকু বাক্যের অংশ হয়ে গেছে, অর্থাৎ দুইটা বাক্য মিলে একটা বাক্য হয়ে গেছে, এটাই বলে 6 ব্যান্ড। এরপর আরো আছে দেখেন, আই উইল গো টু চিটাগং অর মাগুরা, এখানে কিন্তু দুই বাক্যই ছিল, দুই বাক্যটাকে এক বাক্য করা হয়েছে। মূলত এখানে এটার ভিতরে লুকায় আছে এরকম যে আই উইল গো টু চিটাগং, আই উইল গো টু মাগুরা, দুইটা বাক্যে জয়েন করে এখানে এক বাক্য তৈরি করা হয়েছে। আচ্ছা, এখানে দেখেন যে মাই গ্র্যান্ডফাদার স্মোকড লাইক এ চিমনি, মাই গ্র্যান্ডফাদার স্মোকড লাইক এ চিমনি, হি লিভড ফর 200 ইয়ার্স, 5 ব্যান্ড, দুইটা বাক্য, এখানে দুইটা বাক্য। মাই গ্র্যান্ডফাদার লিভড স্মোকড লাইক এ চিমনি ইয়েট হি লিভড ফর 200 ইয়ার্স। আচ্ছা, এখানে আমি একটু বাট এবং ইয়েটের মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য আসলে এই কথাগুলো বলা। বাট এবং ইয়েটের মধ্যে পার্থক্য হলো দুইটা। এক, বাট ধরেন আপনি বাট কখন ইউজ করবেন আর ইয়েট কখন ইউজ করবেন। বাট মানেও কিন্তু, ইয়েট মানেও কিন্তু, দুইটাই কিন্তু। অ্যাকচুয়ালি একটাকে বলা হয় অধিকন্তু, মানে কিন্তুর মধ্যেও আবার একটা তীব্রতা আছে। যেমন ধরেন আমি যদি বলি যে আমি আজকে মানে আমার পরীক্ষাটা অনেক কঠিন ছিল, আমি পাস করছি, কিন্তু আমি পাস করছি, পরীক্ষা কঠিন ছিল কিন্তু আমি পাস করছি, এখানে আমরা বাট ইউজ করব। কিন্তু আমি যদি একটু সারপ্রাইজ দেই যে আজকের পরীক্ষা ছিল দারুণ কঠিন, একেবারে ভীষণ কঠিন ছিল পরীক্ষা, কিন্তু আমি গোল্ডেন এ প্লাস পাইছি, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় না? মানে এটা কিন্তু একবারে খুব সারপ্রাইজিং হয়ে যায়। পরীক্ষা ভীষণ কঠিন হয়েছে, আবার সে নাকি গোল্ডেন এ প্লাস পাইছে, এটা কিন্তু একেবারে পুরাই কিন্তু একটা মানে অস্বাভাবিক ঘটনা। যখন এরকম অস্বাভাবিক হবে, একটু সারপ্রাইজ যখন হবে, তখন আমরা বাট ইউজ না করে কি করব, ইয়েট ইউজ করব। ইয়েট মানে সারপ্রাইজ, ব্যতিক্রমী কথাবার্তা। ধরেন আপনি বলছেন যে আমার দাদা মানে এত পরিমাণে স্মোকিং করতো, সে 300 বছর বাইসা ছিল, এটা হচ্ছে অবাক করার কথা। তখন আমরা কি করব, বাট ইউজ না করে আমরা কি করব, ইয়েট ইউজ করব। ইয়েট মানে হলো কি, যে অধিকন্তু। তাহলে আজকে থেকে আমরা বুঝতে পারলাম যে বাট এবং ইয়েট আমরা কোন কোন সময় ইউজ করব। তাহলে আমি আপনাদের একটা উদাহরণ দিই, দেখি আপনারা বুঝতে পারেন কিনা। আচ্ছা, এক্সাম ওয়াজ ডিফিকাল্ট বাট হি পাসড, তাহলে এখানে 6 ব্যান্ডের এটা হচ্ছে বাট ইউজ করছি আমরা। কন্ট্রাস্ট বাট নো সারপ্রাইজ, এখানে কোনো সারপ্রাইজের কিছু নাই কিন্তু। বাট আমি যদি বলি এক্সাম ওয়াজ ডিফিকাল্ট ইয়েট হি গট এ গোল্ডেন জিপিএ 5 বা জিপিএ 5, তখন কিন্তু এখানে ইয়েটটা আমরা ইউজ করছি। কারণ কি, পরীক্ষা কঠিন হলে কি কিন্তু কেউ এ প্লাস পায়? পরীক্ষা কঠিন হলে সে হয়তোবা পাস করবে, কিন্তু পরীক্ষা কঠিন হওয়ার পরেও যদি কেউ এ প্লাস পায়, তখন সেটাকে বলা হয় সারপ্রাইজ। তখন আমরা কি করব, বাট না ব্যবহার করে আমরা ইয়েট ব্যবহার করব। অনেকেই বুঝে না, জানে না জিনিসটা। তারপর দেখেন এরপরে আছে, আচ্ছা এরকমই আরো আছে উদাহরণ। তাহলে বাট আর ইয়েটের মধ্যে পার্থক্য বুঝলাম। আচ্ছা, দেখেন এই উদাহরণটা, মাই গ্র্যান্ডফাদার স্মোক লাইক এ চিমনি। চিমনি মানে কি, আমি একটা জিনিসের সাথে সবার পরিচয় আছে কিনা জানি না। চিমনি মানে হচ্ছে যে আমরা যে না হারিকেন জ্বালাইতাম আগে বাংলাদেশে, মানে হারিকেন, রিকশার পিছনে হারিকেন থাকে এখনো, হারিকেন। গ্রামে আমি যখন ছোট ছিলাম, মানে আমি যখন একেবারে বাচ্চা ছিলাম, একদম ছোট বাচ্চা ছিলাম, তখন আমি আমাদের গ্রামের আমাদের তখন কারেন্ট ছিল না আমার মনে হয়, সম্ভবত অনেক আগের কথা। ছোট ছিলাম আমি, একদম ছোট ছিলাম, আমি বাচ্চা ছিলাম, মনে হয় যে ওয়ানেও পড়তাম না অ্যাকচুয়ালি, আমার যতটুকু জানা। তখন আমাদের বাসায় কারেন্ট ছিল না তো, বাংলাদেশে। তো তখন আমি যেটা করছিলাম যে আমাকে নিয়মিত সন্ধ্যাবেলা বাসায় কি করতে হইতো, দোয়াত জ্বালাইতে হইতো, দোয়াত কলম, দোয়াত জ্বালাইতে হইতো, অর্থাৎ কুপি জ্বালাইতে হইতো।
তখন নারিকেলের এক ধরনের আছে যে সরি পাট ক্ষেতের যে আঁশ আছে না, ওই আঁশ দিয়া এরকম মানে এক ধরনের বানাইতে হয়, চিমনির মতো বানাইয়া ওইটা ওই যে কুপির ভিতরে এটা ঢুকাই রাখে, কেরোসিন তেল দিয়ে ডুবাই রাখতে হয় এটা, তখন লাইট জ্বালাই দিলে তখন ওইটা জ্বলতে থাকে, আস্তে আস্তে জ্বলতে থাকে, এটাকে বলা হয় মানে কুপির মতো আর কি। হ্যাঁ, দোয়াতের কুপি। তো এটা হলো চিমনি। চিমনি মানে হলো সবসময় জ্বলতেই থাকে জ্বলতেই থাকে। তো যে সমস্ত মানুষ নেশাগ্রস্ত, যারা অতিরিক্ত পরিমাণে নেশা করে, এদেরকে বলা হয় চিমনি। এরা হলো যে যেমন যারা পান চাবাইতে থাকে এদের হলো বদভ্যাস যাদের আছে, যে অলওয়েজ পান চাবায়, সারাদিনে 10টা পান খাবে, 20টা পান খাই ফেলবে, সিগারেট খেলে 20টা সিগারেট খাবে, 2 প্যাকেট সিগারেট একসাথে খাই ফেলে দেয়, এদেরকে বলা হবে যে এরা হলো যে ওই চিমনির মতো যারা খাইতেই থাকে, তাদেরকে বলা হয় স্মোকিং লাইক এ চিমনি, মানে চেইন স্মোকার, সহজ কথা যেটা। তাহলে দাদা চেইন স্মোকিং করতো, দাদা ওয়াজ চেইন স্মোকার, was smoked like a dada smoked like a my grandfather smoked like a chimney, he lived for 200 years. Is it a surprise? Yes, it's a surprise. So this is a surprise, so we will use yet here in this sentence. আমরা বলবো না এভাবে যে my grandfather smoked like a chimney but he lived for 200 years, বলবো না, আমরা বলবো কি yet he lived 200 years। এটা হচ্ছে যে আপনার ওই কি বলে 6 ব্যান্ডের জন্য ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে ফ্যান ভয়েস, এগুলাকে আমরা বলবো সুপার গ্লু মেথড। সুপার গ্লু কেন বলবো? কারণ সবসময় এই বাক্যগুলো দুইটা বাক্যকে জয়েন করবে, এবং এই যে ইয়েট বাট এগুলো সবসময় বাক্যের মাঝখানে বসবে, কখনোই শুরুতে বসবে না। যেমন আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন, শুরুতে কখনো বসবে না। যদি কেউ শুরুতে বসায় তাহলে বাক্য হবে না। যেমন আমি প্রথমে উদাহরণ দিয়েছিলাম যে টিচার নিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম, দেখেন এখানে আমরা লিখছি যে I am a teacher, I am a teacher and I write a letter, I love কক্সবাজার, এটা আমরা লিখছি। বাক্যের মাঝখানে কিন্তু এন্ড দিয়ে জোড়া দিছি আমরা, এটা হলো ব্রিজের মতো, ওভারব্রিজ। দুইটা গ্রামকে একসাথে একটা ওভারব্রিজ দিয়ে কি করতে পারে, আমরা একটা সাঁকো বানাই দিতে পারি জোড়া তালি দেওয়ার জন্য। কিন্তু আপনি কি সাঁকো কি দুইটা গ্রামের মাঝখানে না দিয়ে যদি শুরুতে দেন তাহলে কি হবে? আপনি যদি বলেন এইভাবে যে এন্ড আই রাইট এ লেটার, হুট করে যদি আপনি বলেন এন্ড আই রাইট এ লেটার আই এম এ টিচার, তাহলে কি হবে? হবে না। আপনাকে বলতে হবে, সাজায় বলতে হবে যে আই এম এ টিচার এন্ড আই রাইট এ লেটার। ঠিক অনুরূপ ভাবেই আমরা যদি এইভাবে বলতে যাই, যেমন আপনি যদি এইভাবে বলেন, আমরা এখানে আরো কিছু উদাহরণ দিতে পারি। এই যে এন্ড টেক মাই ব্রেকফাস্ট, আপনি যদি এই এন্ড যুক্ত বাক্য এইটুকু যদি আগে বলেন, হুট করে যদি আগে বলেন আপনি এন্ড আই টেক ব্রেকফাস্ট দেন আই ফ্রেশন আপ, তাহলে কি হবে? হবে না। ঠিক সেম ভাবে আমরা যদি আরো কিছু এক্সাম্পল দিই, যেমন এখানে আছে এই যে বাট দিয়ে বাক্য দিছে যে আই এম টায়ার্ড বাট আই উইল গো টু সুপার মার্কেট। আপনি কথা নাই বার্তা নাই, আপনি যদি হঠাৎ করে বলেন বাট আই উইল গো টু সুপার মার্কেট, তাহলে কিন্তু বাক্য হবে না। আপনাকে বলতে হবে আগেরটুকু যে আই এম টায়ার্ড বাট আই উইল গো টু সুপার মার্কেট, সাজায় বলতে হবে। অর্থাৎ বাটটার অবস্থান থাকবে বাক্যের মাঝখানেই, সুপার গুলো সরবে না, লড়বে না কোনো জায়গায়, ঠিক আছে? কোনো জায়গায় নড়বে না, সবসময় বাক্যের মাঝখানেই থাকবে। আপনি যদি বলেন যে yet my grandfather lived for 200 years, she smoked like a chimney, এটা বলা যাবে না। আপনাকে বলতে হবে যে my grandfather smoked like a chimney yet she কি বলে lived for 200 years। তো এই হচ্ছে বিষয় যে আমাদের বুঝতে হবে যে কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। আরেকটা বিষয় বলতে হবে, সেটা ইম্পর্টেন্ট। আপনাদের অনেকেই কনফিউশনে থাকেন, স্যার দাড়ি কমা কোথায় হবে, পাংচুয়েশন কিভাবে হবে, এই নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো। আমার দুইটা তথ্য মাথায় রাখলে আপনার জীবনে কোনো দাড়ি কমায় ভুল হবে না, সব জায়গায় আপনি পারবেন। দেখেন আই এম টায়ার্ড বাট আই উইল গো টু সুপার মার্কেট, এই যে বাট কথাটা লিখছি, এই বাটটাকে বলা হবে কি সুপার গ্লু। কেন সুপার গ্লু? ওই যে বললাম যে সরে না, নড়ে না, সব সময় মাঝখানে থাকে বাক্যের, এই জন্য এটার নাম দিয়েছি সুপার গ্লু। তো সুপার গ্লু যদি বাক্যের মাঝখানে থাকে, মানে বাক্যের মধ্যে থাকে, সুপার গ্লুর পরে যদি কোনো সাবজেক্ট থাকে, এই যে আই আছে না সাবজেক্ট, তাহলে সুপার গ্লুর আগে একটা কমা দিতে হবে। এটা মাথায় রাখবেন খালি, আর কিচ্ছু মাথায় রাখার দরকার নাই। আবার বলতেছি, সুপার গ্লু হলো 6টা। ফ্যান বয়েসকে বলা হয় সুপার গ্লু। ফ্যান বয়েসের পরে যদি কোনো সাবজেক্ট থাকে, এই যেমন সাবজেক্ট আছে ফ্যান বয়েসের পরে, সাবজেক্ট যদি থাকে তাহলে সাবজেক্টের আগে কি বসে? সাবজেক্ট যদি থাকে তাহলে আমার সুপার গ্লুর আগে কমা বসবে। এই যে কমা বসাইলাম। আবার দেখেন এখানে এই যে ডেভিড ইজ পোর বাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে এখানে বাটটা কি? সুপার গ্লু। সুপার গ্লুর পরে সাবজেক্ট আছে কিনা? হি কি সাবজেক্ট না? যদি সাবজেক্ট থাকে তাহলে সুপার গ্লুর আগে কি বসবে? কমা বসবে। এরপরে দেখেন এইদিকেও আছে আরো, এই যে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট সো উই শুড এক্সারসাইজ বা উই শুড টেক এক্সারসাইজ, তাহলে উই আছে না এখানে সাবজেক্ট, যদি সাবজেক্ট উই থাকে তাহলে অবশ্যই এটার আগে কি করতে হবে? কমা দিতে হবে।
এটাই মনে রাখা সূত্র। সুপারগ্লুর আগে কমা দিতে হয় যদি সুপারগ্লুর পরে কোনো সাবজেক্ট থাকে। সাবজেক্ট যদি না থাকে তাহলে কমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। উদাহরণস্বরূপ আমরা যদি বলি এরকম, I am sick but energetic today. এখানে কোনো সাবজেক্ট আছে? এখানে কি আছে যে I am sick but I am energetic লেখা আছে? নাই কিন্তু। এজন্য আমরা এখানে আর কোনো কমা দিব না। এজন্য বলবো I am sick but energetic today. I am sick but I am energetic. তখন আমাদের কি করতে হবে? এখানে কমা দিতে হবে। ঠিক এরকম ভাবে আরো এক্সাম্পল যদি আমরা দেখি এভাবে দেখেন, মিস্টার রহমান ইজ এ ব্রেভ ম্যান বাট মাইজার, বাট ক্লোজ ফিস্টেড। তাহলে বাটের পরে কি আছে? কোনো সাবজেক্ট আছে? নাই কিন্তু। যদি থাকতো বাট হি ইজ এ মাইজার, তাহলে আমরা কি করতাম? এখানে কমা দিতাম। কিন্তু যেহেতু নাই তাহলে আমরা কমা দিব না। সেম ভাবে রিয়াজুল উইল টেক আইএলটিএস এক্সাম অর জেনারেল ট্রেনিং, দেয়ার ইজ নো কমা, বিকজ এখানে বলি নাই যে রিয়াজুল উইল টেক আইএলটিএস একাডেমিক অর হি উইল টেক জেনারেল ট্রেনিং। এখানে এরকম কিন্তু আমরা নাই, সেজন্য আমরা এখানে কমা দিব না। তাহলে এইভাবেই মুরসালিন উইল টেক আইএলটিএস এক্সাম, আইএলটিএস একাডেমিক অর হি উইল অ্যাটেন্ড এন্ড জেনারেল ট্রেনিং, আইএলটিএস জেনারেল ট্রেনিং। তাহলে এখানে আমরা কমা দিলাম কারণ কি? সাবজেক্ট আছে। সাবজেক্ট না থাকলে কমা দিতে হবে না। তারপরে এই হচ্ছে বিষয়, এগুলো হলো 6 ব্যান্ডের জন্য। 7 ব্যান্ড পাওয়ার জন্য আমাদের এখন আলোচনার বিষয়বস্তু 7 ব্যান্ডের জন্য। তো এগুলাই হলো যে সুপার গ্লু। সুপার গ্লু এটা হলো যে অ্যাট লিস্ট মোটামুটি লেভেলে আসতে গেলে আপনাকে 6 পাইতে গেলে 5 থেকে অ্যাট লিস্ট 6 পাওয়ার জন্য এটা হলো কৌশল। তো এটাকে বলা হয় সুপার গ্লু মেথড। তো সুপার গ্লু মেথডটা হচ্ছে এই সুপার গ্লু মেথড থেকে কিভাবে স্কচ টেপ বা 7 ব্যান্ডে কিভাবে যাওয়া যায়, এটা হচ্ছে আমাদের পরবর্তী সেশন। আই এম গোইং টু finish up this session here. I'm going to stop this recording and I'm starting another session. ভিডিওটা ছোট রাখার চেষ্টা করতেছি, বেশি বড় ভিডিও করা যাবে না। So I'm going to stop this recording. এটা হলো যে 5 থেকে 6 ব্যান্ডের। আজকে থেকে আমরা বাক্যকে জয়েন করব, দুইটা বাক্যকে। তো এটাই হলো যে সুপার গ্লু মেথড। আজকের এই সেশনটা 3টা সেশনে ভাগ করা হবে। এটা হলো ফার্স্ট সেশন শেষ, সেকেন্ড সেশন এবং থার্ড সেশন। থার্ড সেশন ইজ দ্য মোস্ট ক্রুশাল, মাথায় রাখবেন এটা। এবং ক্লাসটা আমি আস্তে আস্তে ছোট করে রাখবো, বেশি বড় নিব না। আমি এইখানে এই পর্যন্তই মানে স্টপ করছি ভিডিওটা, সেকেন্ড সেশন শুরু করতেছি ভিডিও শর্ট করার জন্য। ঠিক আছে? বাই দ্য ওয়ে, চলুন দেখে আসি যে কারা আমাদের চ্যানেলের সাথে আছেন অথবা কে কে সাবস্ক্রাইব করেন নাই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে জাস্ট সার্চ লাইক ইউরেকা, ইউরে ইউরেকা ইউরে ইউরেকা আইএলটিএস এন্ড লাইফ অ্যাব্রড। এখানে দেখেন চলে আসলে লিংকটা, এখানে জাস্ট ক্লিক দিবেন। এখানে জাস্ট ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন এখানে যে ইউরেকা আইএলটিএস এন্ড লাইফ অ্যাব্রড, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আমাদের চ্যানেলটা। তো এই চ্যানেলটাতে আপনারা যদি আইএলটিএস একটু দুর্বল হন অপেক্ষাকৃত, তাহলে আপনি এখানে ক্যাটাগরি করে দেয়া আছে, দেখেন টেন্স সিরিজ, আইএলটিএস গ্রামার, তারপরে লাইফ ইন কানাডা, সাসকাচুয়ান, আইএলটিএস রাইটিং, আইএলটিএস রিডিং, স্পিকিং, লিসেনিং, এখানে প্রত্যেকটা পার্ট করে দেয়া আছে। আপনারা এই ভিডিওগুলো দেখলে আপনাদের যে বেসিক লেভেলটা সেটা একটু স্ট্রং হয়ে আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। আচ্ছা, তাহলে এই চ্যানেলটার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, এখনই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করেন, ঠিক আছে? আর যারা পেজে যারা আছেন আপনারা, তারা তো অবশ্যই লাইভের বিভিন্ন স্ট্রিম দেখতে পারবেন। যারা নাই তাদের জন্য শেয়ার করছি এই ইউরেকা আইএলটিএস পাথওয়ে টু সাকসেস, এই পেজটাতে আপনারা একটু মানে লাইক করে রাখেন, ফলো করে রাখেন এই পেজটা, যাতে করে এই পেজের সব নোটিফিকেশন আপনারা দেখতে পান। আমার প্ল্যান আছে সামনে যে রেগুলারলি আমরা লাইভে যাব, লাইভের সেশনগুলো আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবার অন্য কোনো সেশনে। শুভকামনা রইল। আর ক্লাসটি কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন। সবাইকে ধন্যবাদ। স্টে স্যানিটাইজড এন্ড বি সেফ অলওয়েজ।